বাংলাদেশ কারোর জন্য হুমকি না, মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় কাল। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে বাবার মামলা। ভাঙচুর হামলার ঘটনা নিহতের ভাইয়ের পৃথক মামলা দায়ের। এবং জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা করতে চায়, বললেন আমির খসরু। ১০ দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন মির্জা ফখরুল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। গত ১৫ বছরে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারোর জন্য হুমকি না, কেউ আমাদের জন্য হুমকি হোক সেটা চায় না। গত ৫ই আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রূপ বদলেছে। বর্তমান বাংলাদেশের উদ্বেগগুলো ভারত তেমন গুরুত্ব দেয়নি, দিলে পরিস্থিতি এমন হতো না বলে দাবি করেন তৌহিদ হোসেন। এ সময় তিনি ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বাংলাদেশের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে কাল। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আজ আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। আসামিদের মধ্যে ২২ জন খালাস চেয়ে আপিল করেছেন। অপরদিকে ১২ জন আসামির জেল আপিল দায়ের হয়েছে। চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে উল্লেখ করে তিনি বলেন, কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে। পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে অবিলম্বে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গণফোরামের ৭ম কাউন্সিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। এ ব্যাপারে বিএনপি ওয়াদাবদ্ধ। বিএনপির ৩১ দফার মধ্যে সকল সংস্কার আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, গণতন্ত্রের পথে ফিরে আসতে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন যে সকল সংস্কার প্রয়োজন, শুধু সে সকল সংস্কার করা উচিত। সাম্প্রতিক সম্প্রীতি যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, ইংরেজিতে বলে অ্যাবারেশন। এটা নর্মাল কিছু না, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। নির্বাচনের আগে জাতীয় ঐক্যের মাধ্যমে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্কার সহ
যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি সেখানে আমাদের কোনো আপত্তি নাই, সেটা আমরা করতে রাজি আছি। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও দেখা করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। বাংলাদেশ বিমানের BG201 নম্বর ফ্লাইটে সকাল 8টা 20 মিনিটে সস্ত্রীক সহ ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। উৎসবমুখর পরিবেশে চলছে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির DRU কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। 2025 সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে মোট 21 পদের বিপরীতে 4 পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি 17 পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন 31 জন। ভোট চলবে বিকাল 5টা পর্যন্ত। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার 29 বস্তা টাকা পাওয়া গেছে। এই মুহূর্তে টাকা গণনার কাজ চলছে। মসজিদের 11টি লোহার দানবাক্স রয়েছে। 3 মাস 14 দিন পর সকাল 7টায় এই দানবাক্সগুলো খোলা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 350 জনের একটি দল এই 29 বস্তা টাকা গণনার কাজে অংশ নিয়েছে। এবার দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ার অতিরিক্ত একটি টিনের বাক্স বাড়ানো হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবের রহমত বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়া এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য, সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা টাকা গ্রহণ করেছি। আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে। এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের রায়গঞ্জে 3 ফসলি জমিতে গড়ে ওঠা একটি অটো রাইস মিলের বিষাক্ত বর্জ্য, ছাই ও কালো ধোঁয়ার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রায়গঞ্জ থেকে রুহুল আমিন বকুলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। 3 ফসলি জমিতে শিল্প প্রতিষ্ঠান কিংবা কারখানা করার কোনো নিয়ম না থাকলেও সিরাজগঞ্জে রায়গঞ্জে গড়ে তোলা হয়েছে অটো রাইস মিল। কৃষকদের অভিযোগ, 3 ফসলি জমিতে গড়ে ওঠা অবৈধ রিয়া অটো রাইস মিলের বিষাক্ত পানি, বজ্র, ছাই ও কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। যদিও রাইস মিল কর্তৃপক্ষের দাবি সরকারি নিয়ম মেনে কারখানা করেছেন তারা। সামনে আমার জমি আছে, পুরা ধান্দাই করে দিয়েছে। এতই বিষাক্ত এই রিয়া অটো রাইস মিলের বিষাক্ত পানি যে ওখানে কিচ্ছু হয় না, মাটি একদম নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি সকল কাগজপাতি মেনেই আমরা এই মিলটা পরিচালনা করতেছি এবং ধান যেগুলা দেখতেছি পড়ায় সেগুলা প্রাকৃতিক দুর্যোগের কারণেই পড়ছে। ফসলের ক্ষতির প্রমাণ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। থেকে যে ময়লা আবর্জনা এবং বিষাক্ত পানি, এগুলো কৃষকদের ফসলে অনেক ক্ষতি করছে।
তো এটা আমরা দেখেছি, বিষয়টা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। জমির ফসল রক্ষায় অটো রাইস মিলটি দ্রুত বন্ধে স্থানীয় প্রশাসন উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। অস্থির বাজারে স্বস্তির অফারে কোটিপতি হওয়ার অফার ঘোষণা করল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক ব্র্যান্ড মিনিস্টার। আজ মিনিস্টারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অফারের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের এই অস্থির বাজারে ক্রেতাগণ যাতে স্বস্তিতে ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারে সেজন্য এই অফার ঘোষণা করা হলো। এই অফারের মাধ্যমে সম্মানিত ক্রেতাগণ মিনিস্টার ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ওভেন কিনলে পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড, আর কার্ড ঘষেই হতে পারেন কোটিপতি। সেই সাথে আরও থাকছে ওমাইক্রোথের ইলেকট্রনিক পণ্য ও উপহার সামগ্রী সহ বিশাল ডিসকাউন্ট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই 5টা পণ্য যারা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব আউটলেট এবং আমাদের যে ডিস্ট্রিবিউটর আছেন সেখান থেকে কিনলে সে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। স্ক্র্যাচ কার্ড উনি ঘষলে একটা নিশ্চিত উপহার তো পাবেনই, মানে কেউ খালি হাতে যাবেন না, একটা নিশ্চিত উপহার পাবেন। আপনারা জানেন আমাদের হিউম্যান কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ছোট ছোট অনেক প্রোডাক্ট আছে, সেগুলো নিশ্চিত পাবেন। মানে কেউ এক মিনিমাম ধরেন 1000 টাকার প্রোডাক্ট বা 500 টাকার প্রোডাক্ট এরকম পাবেন। এছাড়াও আপনি পেতে পারেন 1 লাখ টাকা, আর একাধিক অনেকগুলো পাবে 1 কোটি টাকা। এবারে সাহিত্য ও সংস্কৃতির খবর। পৃথিবীর বিভিন্ন মঞ্চ আলোকিত করে এবার ঢাকায় সুরের মূর্ছনায় মাতালেন রেহানা রহমান। রেহানা রহমান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত নজরুল সঙ্গীত ও আধুনিক সঙ্গীত চর্চা করলেও এদিন নজরুলের পাশাপাশি ওস্তাদ গোলাম আলী খানের গজল, গান ও কাওয়ালিতে মাতান দর্শকদের। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। গেল বৃহস্পতিবার ফোরাম 40 আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সন্ধ্যা 6টায় বসে তার এই গানের আসর। অনুষ্ঠানে সঙ্গীত প্রেমীদের অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘন্টা তার সঙ্গীতের মূর্ছনায় আনন্দিত হন শ্রোতারা। হারমোনিয়াম, তবলা, সেতারা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে রেহানা রহমানের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানের মধ্য দিয়ে শুরু হয় সুরের মূর্ছনা। ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এরপর কাজী নজরুল ইসলামের গান, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে। এভাবেই একের পর এক পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করে চলেন রেহানা রহমান। আনন্দ ভালোবাসার পরশ পান সঙ্গীতের কথায় সুরের মূর্ছনার ইতি টানেন কাওয়ালির মাধ্যমে। ফোরামের পথচলা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শিল্পী রেহানা রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান ফোরামের আহ্বায়ক প্রচ্ছদ চৌধুরী। শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের উপদেষ্টা সাইমা তালুকদার সহ অন্যরা। উপস্থিত অতিথিরা জানান, অনেকদিন পর ঢাকায় এমন গানের আসর উপভোগ করতে পেরেছেন তারা। প্রশংসায় ভাসান রেহানা রহমানকে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশ কারোর জন্য হুমকি না, মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় কাল। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় 31 জনকে আসামি করে বাবার মামলা। ভাঙচুরা হামলার ঘটনায় নিহতের ভাইয়ের পৃথক মামলা দায়ের। এবং জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করতে চায়, বললেন আমির খসরু। 10 দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন মির্জা ফখরুল।
এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।